আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিন আজমামি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাতিল হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া। শিক্ষা এবং শিক্ষকের মান বাড়ানোর পরামর্শ গবেষকদের। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধুর মাজারে, বিতরণ করবেন কৃষি যন্ত্রপাতি। উন্নয়নের দোহাই দিয়ে নির্বিচারে গাছ কাটার অভিযোগ, উজাড় হয়ে গেছে আলতাদিঘি জাতীয় উদ্যান। এবং বাড়ির আঙিনায় ঔষধি গাছ ও সবজি চাষ করে স্বাবলম্বী ভালুকার এক তরুণ উদ্যোক্তা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে। আগামীতে বিসিএস এর আদলে শিক্ষক নিয়োগ দিতে আইন করা হয়েছে বলে জানিয়েছেন এনটিআরসি এর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম। শিক্ষা গবেষকরা বলছেন, শুধু নিয়োগ পদ্ধতির পরিবর্তন করলেই হবে না, শিক্ষা এবং শিক্ষকের মানও বাড়াতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব কবির চপল। দুর্নীতি বন্ধ করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে 2005 সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ গঠন করে সরকার। তাদের অধীনে গত 20 বছরে 18টি নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়েছেন 2 কোটির বেশি চাকরি প্রত্যাশী, কিন্তু নিয়োগ পেয়েছেন মাত্র 1.25 লাখের মতো। নিবন্ধনে উত্তীর্ণ হয়েও চাকরি পাননি অনেকেই। বছরের পর বছর ধরে চলছে আন্দোলন, মামলা, মোকদ্দমা। তাই এ পদ্ধতি বাতিল করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীতে বিজ্ঞপ্তি প্রকাশের পর পরীক্ষার মাধ্যমে নিয়োগের সুপারিশ করা হবে। এজন্য পাবলিক সার্ভিস কমিশনের মতো একটি কমিশন গঠন করা হবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যেভাবে পরীক্ষা নেন, পরীক্ষা নেওয়ার যে সুপারিশ করেন, আমাদের সুপারিশের বাইরে আমাদের সুপারিশটা নিয়োগ হিসেবে হয়। তো আমাদের জন্য আইন হলে যে জিনিসটা হবে, আমাদের আর সার্টিফিকেট ইস্যুর বিষয় থাকবে না। তখন বয়স এবং 35 বছর বা 3 বছর এই বিষয়গুলো ওইখানে ম্যাটার করবে না। আমরা একটা ড্রাফট আইন প্রণয়ন করেছি এবং ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে এটি মাননীয় মন্ত্রী স্বাক্ষর হয়ে পরবর্তীতে ক্যাবিনেটে উঠবে এটা। তো এই আইনটা হলে যে অ্যানোমালিগুলো ছিল, আমি বিশ্বাস করি যে এই সমস্যাগুলো যেগুলো সৃষ্টি হয়েছে সেই জিনিসগুলো থাকবে বলে আমি মনে করি না। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি এই পেশায় সুযোগ সুবিধা ও মর্যাদা বাড়ানোর পরামর্শ গবেষকদের। শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটি দ্রুত, স্বচ্ছ, তারপরে আপনার মেধাভিত্তিক এবং দল মত নির্বিশেষে যোগ্যতম প্রার্থীকে যদি বিদ্যালয়গুলোতে নিয়োগের নিশ্চয়তা না দেওয়া যায়, তাহলে কিন্তু যে প্রক্রিয়াই হোক, সেটা বিসিএস হোক, সেটা এনটিআরসি এর চলমান প্রক্রিয়াই হোক, তাহলেও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত পরিবর্তন আনাটা কিন্তু দুরূহ। মেধাবী শিক্ষার্থীদেরকে যদি শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে চাই, অবশ্যই শিক্ষকতা পেশার যে বর্তমান যে সীমাবদ্ধতাগুলো, যে বাস্তবতাগুলো, সেগুলোকে সমাধান করতে হবে। নতুন ক্যারিকুলামের ভালো ফল পেতে শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ানোরও পরামর্শ দিচ্ছেন গবেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নওগাঁর ধামরহাট উপজেলার আলতাদিঘি জাতীয় উদ্যান। দিঘিটির সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করেছিল পাড় জুড়ে গড়ে ওঠা সবুজ বনায়ন। তবে উন্নয়নের দোহাই দিয়ে নির্বিচারে কেটে ফেলা হয়েছে সেই সবুজে ঘেরা দিঘি পাড়ের গাছপালা। বন বিভাগের নির্বিচারে অপরিকল্পিত বৃক্ষ নিধন চরম দায়িত্বহীনতার পরিচয় বলছে এলাকাবাসী। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান সাগর। কয়েক বছর আগেও আলতাদিঘির টলমল পানিতে ফুটত পদ্মফুল। বিশাল দিঘির চারপাশে ছিল হাজারো গাছপালা। গাছের ছায়ায় ঢেকে থাকা দিঘিটি শান্ত পানির দিকে তাকিয়ে চোখ জুড়িয়েছেন প্রকৃতিপ্রেমীরা। তবে কয়েক বছরেই বদলে গেছে আলতাদিঘির রূপ। এখন শ্যামল সবুজ আলতাদিঘি পরিণত হতে চলেছে কংক্রিটের জঙ্গলে। সম্প্রতি উদ্যানের দিঘি খনন, ওয়াচ টাওয়ার নির্মাণ ও গাছ রোপণ সহ বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নে 16 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার, যা বাস্তবায়ন করতে গিয়ে 43 একর আয়তনের আলতাদিঘির চারপাশের হাজারো গাছ কেটে ফেলা হয়েছে নির্বিচারে।
এমন কর্মকাণ্ডে পর্যটকের আকর্ষণ যেমন কমছে, তেমনি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রাকৃতিক যে একটা সৌন্দর্য এখানে আসলেই সেটা বোঝা যাইতো এবং দেখলেই অনেক মনোরঞ্জন হতো, ভালো লাগতো। কিন্তু বর্তমানে যে আমরা আসি, এখানে আসে ওই অনুভূতিটা আর পাই না। গাছ আসলে কেটে ফেলার জন্য প্রকৃতির যে ক্ষতিটা হয়েছে সেটা এখন অনুভব করা যাচ্ছে যে এই গরমের তাপমাত্রার জন্য। কিছু গাছ রেখে এখানে নতুন করে গাছ রোপণ করার পর এটি প্রক্রিয়ার মাধ্যমে এই গাছগুলো কর্তন করা যেত। আলতাদিঘি সংস্কারের নামে সেখানকার বসবাসকারী যেসব জলজ প্রাণী এবং স্থলে বসবাসকারী বিভিন্ন পশু পাখি সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। প্রকৃতি যদি না থাকে, এই বন বা এই উদ্যানটা যদি না থাকে, তাহলে আপনি যাই করুন না কেন সেটা কোনো কাজে আসবে না। স্থানীয় বন কর্মকর্তারা বলছেন, উন্নয়নমূলক কাজের স্বার্থেই কাটা হয়েছে গাছ। উন্নয়নমূলক কাজের সরকারি কাজের স্বার্থে এটা কর্তন করা হয়েছে। এখানে দেশীয় প্রজাতির শোভাবর্ধনকারী বনায়ন করা হবে। উন্নয়নের নামে এইভাবে নির্বিচারে গাছ কাটা হলে নেমে আসবে প্রাকৃতিক বিপর্যয়। তাই বন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের সদস্যের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়ার দাঁড়িয়ার কুল সমবায় সমিতির সদস্যদের সাথে সমিতির উপদেষ্টা হিসেবে মতবিনিময় করবেন তিনি। সদস্যদের মধ্যে নিজ অর্থায়নে কৃষি যন্ত্রপাতি বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। বিকেলে সড়কপথে ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك لا حول ولا قوة بالله العلي العظيم اللهم آمين। হে আল্লাহ, আমাদের দোয়ার ভুল ভ্রান্তি ক্ষমা করে পূর্ণাঙ্গ সওয়াব দান করুন। এই সওয়াব অগণিত সংখ্যায় বাড়িয়ে সর্বপ্রথম দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের উপর বর্ষণ করুন। অতঃপর এই দোয়ার সওয়াব এখানে শায়িত শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের পর বর্ষণ করুন। তাকে আপনি শহীদের মর্যাদা দান করুন এবং বেহেশতের অতি সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন। তার পিতামাতা, স্ত্রী শেখ ফজিলাতুন্নিসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও পারভীন কামাল রদি, শেখ আবু নাসের, আব্দুর রব সেনিয়াবা, শেখ ফতুল হক মনি এবং পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন সবাইকে আপনি ক্ষমা করুন এবং বেহেশত নসিব করুন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের উপর আপনার বিশেষ রহমত দান করুন। তাদের সবাইকে বেহেশত নসিব করুন। হে আল্লাহ, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সকল মহৎ কাজসমূহকে কবুল করুন। তাকে সর্বোত্তম যাজা ও তার সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করুন। আমাদের সকল গুনাহ মাফ করে দিন। আমাদেরকে নিখাত দেশপ্রেম, সততা এবং দৃঢ় ঈমান দান করুন। হে করুণাময়, আপনি এ দেশ এবং জাতির প্রতি আপনার বিশেষ রহমত দান করুন। দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সহ যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের। এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে।
বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলিকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মিলিকে বেছে নেন বাইডেন। মিলির মনোনয়নের চিঠি এরই মধ্যে সিনেটে পাঠানো হয়েছে। শুনানির পর সিনেট যোগ্য মনে করলেই চূড়ান্ত মনোনয়ন পাবেন তিনি। এরপর মিলি ঢাকায় বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। মিনিস্টার কাউন্সিলর হিসেবে 1992 সালে ফরেন সার্ভিসে যোগ দেন মিলি। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন ডেভিড মিলি। তিনি বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করছেন। বাড়ির আঙিনায় 2 শতাধিক বিভিন্ন ফুল, ফল, ঔষধি গাছ ও সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ভালুকার এক সংবাদকর্মী। এলাকার বেকার ও তরুণ প্রজন্মকে কৃষিতে উৎসাহিত করতে এমন উদ্যোগ বলে জানান কামরুল এহসান চন্দন। নিজের চাহিদা পূরণ করে অর্থনৈতিকভাবে এখন স্বাবলম্বী তিনি। ভালুকা থেকে আনোয়ার হোসেনের রিপোর্ট আর জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাগান মানেই এক টুকরো ভালো লাগা, ভালোবাসা, সবুজের সমারোহ। তা সে ফুল বাগান, সবজি বা ফল যাই হোক না কেন, মাঠে নয় বাড়ির আঙিনায় এমন বাগান করে সবাইকে অবাক করে দিয়েছেন ভালুকার এক সংবাদকর্মী। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। সবাই চেষ্টা করবো যাতে বাড়ির আঙিনায় যাতে ওই খালি জায়গাটুকু শাকসবজি যাতে করা যায়, আপনার দেখা গেছে যাতে নিজেদের চাহিদার অন্তত পক্ষে দেখা গেছে মেটানো যায়। বাগানে অনেক ফুল ফল আছে, দেখে অনেক ভালো লাগে। নিজের ইচ্ছা আছে এরকম একটা বাগান কোন সময় করতে। তরুণ শিক্ষিত প্রজন্ম যদি কৃষিতে আগে আসে তাহলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কৃষিকে সমৃদ্ধি করতে পারবো। প্রকৃতি এবং গাছগাছালিকে ভালোবেসে ফুল ফল এবং ঔষধি গাছের বাগান করতে পেরে খুশি এই উদ্যোক্তা। পড়ে থাকা জমিতে বেকার ও তরুণদের এমন বাগান করার তাগিদ দেন তিনি। 10 শতাংশ জায়গা আছে, এই জায়গাতে আমি বিভিন্ন শাকসবজি, দেশীয় বিদেশি বিভিন্ন জাতের ফল ফলাদি সবজির জাত সংগ্রহ করে ফুলের চাষ করে আমার অবসর সময় কাটে। অর্থনৈতিকভাবে আমি লাভবান। উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন, বাড়ির আঙিনায় ফুল ফল ও সবজি চাষে তাকে সব ধরনের সহায়তা করছেন তারা। দেশের খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি। উপজেলা কৃষি অফিস এবং স্থানীয়দের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ভালুকা উপজেলার কৃষি আরো এগিয়ে যাবে। 1 ইঞ্চি জমিও ফেলে না রেখে চাষাবাদ করতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ফল ও সবজি চাষে উদ্বুদ্ধ হন বলে জানান তৃণমূলের এই সংবাদকর্মী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আন্দামান জেল ফেরত বিপ্লবী রবি নিয়োগীর 23তম প্রণয়ন দিবস আজ। শেরপুরে নানা আয়োজনে দিবসটি পালন করছেন তার অনুরাগীরা। উদীচী শিল্পী গোষ্ঠী শেরপুর জেলা সংসদ স্থানীয় নিউ মার্কেট কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে টঙ্ক আন্দোলন, নানকার আন্দোলন, তেভাগা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে রবি নিয়োগী ছিলেন একজন লড়াকু সৈনিক। উপমহাদেশের প্রখ্যাত বিপ্লবী রবি নিয়োগী 1910 সালের 29 এপ্রিল শেরপুর টাউনের পুরাতন গরুহাটিতে জন্মগ্রহণ করেন। 2002 সালের 10 মে মৃত্যুবরণ করেন তিনি। মালয়েশিয়ার নাম্বার 1 অটোমোটিভ ব্র্যান্ড পারাডো গাড়ি বাংলাদেশে আনল পিএইচপি মোটরস লিমিটেড। গতরাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে এর গ্র্যান্ড লঞ্চিং হয়। প্রাথমিক অবস্থায় এই ব্র্যান্ডের গাড়ির 4টি মডেল সবার সামনে উন্মোচন করেছে পিএইচপি মোটরস। বাংলাদেশের বাজারে এই গাড়ির ব্যাপক চাহিদা রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। আবারও পিএইচপি গ্রুপের বিশেষ চমক। যুগের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক সব ফিচার নিয়ে মালয়েশিয়ার নাম্বার 1 গাড়ির ব্র্যান্ড পারাডুয়া এখন বাংলাদেশের রাস্তায়। প্রতীক্ষার পালা শেষ করে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড পারাডুয়া। এখন আর রিকন্ডিশন নয়, সাধ্যের মধ্যেই ব্র্যান্ড নিউ গাড়ির স্বাদ পাবেন ক্রেতারা। গাড়ি প্রেমীদের জন্য পারাডুয়ায় থাকছে অত্যাধুনিক সব ফিচার। গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে এই ব্র্যান্ডের 4টি মডেলের পর্দা উন্মোচন করে পিএইচপি মোটরস লিমিটেড। We have also established a proper 3S center in Dhaka where our customers will be able to buy their desired vehicles and also get spare parts and after sale service.
and we also have a 3S center in Chittagong as well. মানবতা, নৈতিকতা এবং স্পিরিচুয়ালিটি যোগ হয়, আধ্যাত্মিকতা, তখন এটাকে বলে সাকসেস। এবং সুফি মিজান হচ্ছেন এর একদম জলজ্যান্ত প্রমাণ এবং উদাহরণ। বিভিন্ন সেক্টরে সর্বোচ্চ মানের পণ্য ও সেবা দিয়ে আসছে পিএইচপি ফ্যামিলি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য সবার আগে দরকার দেশপ্রেম ও সততা। যতদিন পর্যন্ত মানব ইতিহাস, মানব সভ্যতা পরিপূর্ণতা লাভ করতে পারবে না, যতদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা মানব গোষ্ঠীর মানব সন্তানকে আমি মানুষ হিসেবে ভালোবাসতে পারবো না, সম্মান করতে পারবো না, ততদিন পর্যন্ত হিউম্যান সিভিলাইজেশন পূর্ণতা লাভ করতে পারবে না। পিএইচপি মোটরসের নতুন এই ব্র্যান্ডের গাড়ি রিকন্ডিশন গাড়ির চেয়ে পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয় হওয়ায় এর চাহিদা আরো বাড়বে বলে জানান শিক্ষামন্ত্রী। It should hurt our ego to buy reconditioned cars. We should be buying brand new if we are to buy. অনুষ্ঠানে এটিএন বাংলা সহ দেশের শীর্ষ গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষাবিদ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি-20তে বিকেলে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। টানা 3 জয়ে চট্টগ্রাম পর্বে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। বিশ্বকাপের আগে এবার ক্রিকেটারদের পরখ করে নেয়ার সুযোগ নির্বাচকদের। সেই লক্ষ্যে শেষ 2 ম্যাচের স্কোয়াডে আনা হয়েছে 3টি পরিবর্তন। ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। পেসার তাসকিন আহমেদ বলেন, ভালো পারফর্ম করে বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা 6টায়। ফরচুনেটলি আমাদের অনেক রকম কথাই শুনতে হয়, কিন্তু যখন খেলতে নামে যেই অপোজিশন হোক সেটা দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, সামটাইমস ভালো হয়, খারাপ হয়, কিন্তু এই ইমপ্রুভমেন্টের ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কিভাবে ভালো করা যায়। ছিলেন 80-র দশকের ফুটবলার, কিন্তু এখন তিনি দেশসেরা ব্যাডমিন্টন কোচদের একজন। বিভিন্ন বয়স ভিত্তিকে জাতীয় দলে অন্তত 20 জন খেলোয়াড় তার হাতেই তৈরি। বলছি মীর সারোয়ার আলমের কথা। আড়ালে নিভৃতে যিনি কাজ করে চলেছেন দেশের ব্যাডমিন্টন খেলার উন্নতিতে। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। কিছু মানুষ থাকেন যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়ান, পেছন থেকে কাজ করাটাই তাদের নেশা। মীর সারোয়ার আলম তেমনই একজন। একসময় প্রথম বিভাগ ফুটবল খেলা এই মানুষটি পরে এই কোর্টের প্রেমে পড়ে যান। অর্থ, সময়, শ্রম সব ঠেলে দিয়ে আলিঙ্গন করে নেন ব্যাডমিন্টন খেলাকে। শেখার চেষ্টা করতে গিয়ে এটা একটা নেশা হয়ে যায়। তখন আমি আমার ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি বন্ধ করে আমি এটার উপরে প্রায় 8 বছর পড়াশোনা করি। প্রচুর টাকা খরচ করে মালয়েশিয়া থেকে 2টা হাই পারফরমেন্স কোচেস ট্রেনিং করি। উত্তরায় খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণে নিজ খরচে তৈরি করেন একাডেমি, যদিও সেই যাত্রাটাও সহজ ছিল না। বরং মানুষে হাসাহাসি করতো প্রথম দিকে, তো উনি সারা জীবন ফুটবল লাগতেছে, এখন আসছে এবার ব্যাডমিন্টনে, এটাকে উনি কি জানে। ফেনীতে যখন প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপে আমার ছেলেরা খেলে, তখন 1 থেকে 16 র্যাঙ্কিংয়ের মধ্যে 11টাই ছিল আমার। তখন অ্যাওয়ারনেস বার, তখন সবাই বলে যে এত স্টুডেন্ট, একটা লোক, এটা কে। দেশের বিভিন্ন স্থান ঘুরে নিজেই শুরু করেন প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম। অ্যাডভান্স লেভেলের ট্রেনিং দিয়ে তাদের তৈরি করেন জাতীয় দলের জন্য। বিনে খরচে প্রশিক্ষণের সুযোগ করে দেন গরিব মেধাবীদের। আমি একাডেমি করার পরপরই সারা বাংলাদেশে আমি ট্যালেন্ট হান্ট দিয়ে আমি বলছি যে আমি 16টা ছেলে নিই। 16টা ছেলে আমি নিয়েছিলাম। সেই ছেলের থেকেই, ট্যালেন্ট হান্ট থেকেই আজকের যারা চ্যাম্পিয়ন, এই সুয়াদ, তারপরে জয়, এই রাসেল, আরও অনেকগুলি ছিল, হাইলি ট্যালেন্টেড, ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্টেড ছিল, কিন্তু ওরা বিভিন্ন কারণে থাকতে পারেনি, খাইতে পায় না। তারপরে আমি তো আর সবাইকে প্রোভাইড করতে পারি না। আমার বন্ধু বান্ধব যারা জানাশোনা আছে এদের কাছ থেকে ভিক্ষা করে আনি আমি ছেলেদেরকে চালাই। তার স্বপ্ন একটাই, 2028-এ বাংলাদেশ থেকে অন্তত একজনকে হলেও অলিম্পিকে খেলার জন্য তৈরি করে দিতে চান। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
বাতিল হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া। শিক্ষা এবং শিক্ষকের মান বাড়ানোর পরামর্শ গবেষকদের। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন, বিতরণ করবেন কৃষি যন্ত্রপাতি। উন্নয়নের দোহাই দিয়ে নির্বিচারে গাছ কাটার অভিযোগ, উজাড় হয়ে গেছে আলতাদিঘি জাতীয় উদ্যান। এবং বাড়ির আঙিনায় ঔষধি গাছ ও সবজি চাষ করে স্বাবলম্বী ভালুকার এক তরুণ উদ্যোক্তা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।